কি মিলে যাচ্ছে তো? আরজি করের চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা তাঁরা গণ ইস্তফা দিচ্ছেন, মিডিয়া তেমনই জানাচ্ছে এবং ফেসবুকে সেই ভিডিও ভাইরাল। বড় রুটি, ছোট রুটি, মাঝারি রুটি, মানে রুটি মানে যারা শাঁকার জন্য তৈরি আছে আর কি, রুটি বলা ভুল, মানে রুটি হাতে। তো টপ লেভেলের রুটিটা ঠিকঠাক সেঁকা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বাকি রুটির কথা বলা যাচ্ছে না। বেশিরভাগ রুটি উনুন অবধি পৌঁছবে না, আঁচ অবধি পৌঁছবে না, মাঝপথেই পায়ের তলায়, কখনো চপ্পলের তলায়, কখনো বা বুট জুতোর তলায়, ব্র্যান্ডেড জুতোর তলায় গড়াগড়ি খাবে, চেপটে যাবে সেই সব রুটি। আসছে এক এক করে। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে থাকছে। এই নেপথ্যে কি সরকারি আরজি করের চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা ইস্তফা দিয়েছেন। অবশ্যই অভয়া নির্ভয়ার যে নামে ডাকুন তিলোত্তমার বিচারের দাবিতে, দ্রুত বিচার এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জনগণের কথা ভেবে এই সব দাবি আপনারা জানেন, আগের ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, আন্তর্জাতিক বিষয় এই ভিডিওতে। ইন্দোনেশিয়ার গভর্নর নির্বাচন আসন্ন, আপনারা জানেন। সেই নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী, ইন্ডিপেন্ডেন্ট প্রতিদ্বন্দ্বী, নির্দল প্রতিদ্বন্দ্বী ধর্মা পংরেকন, তিনি শির দ্বারা খাড়া করে সোজা রেখে যে কথাটি বলেছেন, যা এই মুহূর্তে আমাদের কাছে, আমার পাঠক সহযোদ্ধা এবং যারা ভাবেন, ভাবতে ভালোবাসেন, ভাবাতে ভালোবাসেন, যারা সত্যিকারের শির দ্বারার খোঁজ করেন, তাদের কাছে একটা অসাধারণ উদাহরণ হয়ে থাকতে চলেছেন বা থাকবেন আগামীতে। তিনি জিতুন বা হারুন বড় কথা নয়, ইতিমধ্যেই উনি আমার হৃদয় জয় করে নিয়েছেন। অন্তত এই ক্ষেত্রে কি তিনি টেলিভিশনের যে বিতর্ক, অন্যান্য ক্যান্ডিডেটদের সঙ্গে যে বিতর্ক হয় আপনারা জানেন, ইন্দোনেশিয়ায় জাকার্তাতে টেলিভিশনে সাফ জানিয়ে দিয়েছেন তার মনের কথা, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে সাফ জানিয়েছেন। কি জানিয়েছেন আসছি আমি, পরবর্তী অংশে আসছে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাই যে 28শে ডিসেম্বর শনিবার কলেজ স্কোয়ার সংলগ্ন কলেজ স্ট্রিটের এলাকায় মহাবোধি সোসাইটি হলে গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন আড্ডাতে, যেটা 3টে থেকে হবে, 3টে থেকে 6টা পর্যন্ত। অনেকেই আসতে চাইছেন, কিন্তু আবার অনেকে প্রশ্ন করছেন তবে কি বইমেলা হবে, বইমেলায় আপনি থাকবেন না, কলকাতা বইমেলায়? তাদের উদ্দেশ্যে বলি দুটো ভিন্ন বিষয়। বইমেলায় তো অবশ্যই থাকবো, তবে প্রতিদিন থাকতে পারবো কি না সেটা আমি এখনই বলতে পারছি না। বইমেলা শুরু হবে সেই সম্ভবত যার তারিখ আমার মাথায় আছে, তারিখ ওরা জানিয়ে দিয়েছে, জানুয়ারির 28, 29 এইরকম সময় থেকে ফেব্রুয়ারির এই 11, 12 এরকম সময় পর্যন্ত। এক্সাক্ট ব্যাপারটা বললাম না। কিন্তু এই যে মোড়ক উন্মোচন, এর উদ্দেশ্য কিন্তু নিছক ওই বইয়ের সঙ্গে, মানে আপনারা বই সংগ্রহ করলেন তেমন নয়। বই থাকবে সেখানে অবশ্যই, আর অবশ্যই সেখানে বই মেলা বলুন বা অন্যান্য ক্ষেত্রে তুলনায় যে ডিসকাউন্ট বা ছাড় অবশ্যই কিছু হলেও তো বেশি থাকবে স্বাভাবিকভাবেই, সেটা কারণ সেটা আমাদের হাতে থাকে, কিন্তু বইমেলাতে তো গিল্ডের হাতে থাকে, আমাদের হাতে থাকে না। তো সেটা ভিন্ন বিষয়। বিষয় হলো যে এইখানে আমরা সবাই মিলিত হব, যারা প্রায় একই রকমভাবে ভাবি। অনেকে আমাদের সংখ্যা বেড়েছে, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেওয়া, পাঠকদের একে অপরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, চিন্তা ভাবনার বিনিময়, কেউ কেউ আসবেন, বলবেন, তাদের অভিজ্ঞতার কথা বলবেন, একটা সাংস্কৃতিক বিনিময়ে ভাবনার আদান প্রদান ঘটবে সেখানে। বই তো থাকবেই, কিন্তু সবাই যে বই সংগ্রহ করার জন্যই আসবেন এমন তো নয়। বই তো পড়েও নিতে পারেন বা নাও নিতে পারেন। এটা তো একটা
আদান প্রদানের জায়গা। তো সুতরাং তার সঙ্গে বইমেলাকে গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই। তাই সেই হিসেবে সিদ্ধান্ত নেবেন। অনেকেই যেমন চক্রবুহে দিনরাত্রি যখন আমরা মোড়ক উন্মোচন করেছিলাম, সেক্ষেত্রে যারা এসেছিলেন তারা বইমেলাতেও এসেছেন। বইমেলা তো 10-12 দিন ধরে চলবে, অনেকটা সময় পাওয়া যায়। আর সুবিধে মতো আপনারা আসতেও পারবেন, সেটা আপনাদের অভিরুচি। যদি মনে করেন যে অনেক দূর থেকে আসছেন, যে কোনো একটাতে আসতে পারবেন, তাহলে সেটা আপনারা বেছে নেবেন কোনটায় আসবেন। আর যারা কাছাকাছি থাকেন তাদের বলবো এখানেও আসুন, বইমেলাতেও আসুন, সমস্যা কোথায়? অনেকেই করেন, অনেকেই আসেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। আবার বলছি, যারা অংশগ্রহণ করতে চান একটু আগে জানাবেন, যদিও অনেকটা সময় আছে এখনও আমাদের হাতে, এত আগে না জানালেও চলবে। আনুমানিক 15 দিন আগে বা 10 দিন আগে জানালেও চলবে, মানে যদি কেউ অংশগ্রহণ করতে চান। আর যারা সরাসরি চলে আসতে চান আর চাইছেন, তারিখ জানেন, স্থান জানেন, চলে আসবেন। এবারে ভিডিওর মূল বিষয়ে আসছে। ওই যে আবার যেটা আমি বলে থাকি, যেটা সবাই অনেকে এই ব্যাপারটা নিয়ে বেশ ব্যঙ্গ বিদ্রুপও করেন, অনেকে ব্যাপারটা বেশ অ্যাডমায়ার করেন, ওই যে মিলে যাচ্ছে। তো এই যে দেখুন, প্রতিবাদ আন্দোলন চলছে আপনারা জানেন, এবং পুজোর সময় যে এটা চলতে থাকবে সেটা আমি বহু আগেই বলেছি। আর একটা আবেদন রাখছে, পুজো চলাকালীন বা পুজোতে যারা বেরোবেন, ঠাকুর দেখুন, প্রতিমা দেখুন, যাই করুন, ওই ছোট দোকান থেকে খাওয়া দাওয়া করুন, অবশ্যই দেখে শুনে করবেন। আমি বলছি না চোখ বন্ধ করে। ফুডের যে দোকান, আমি এখনও ফুটপাতের খাবার খাই, অনেক ফুড স্টল হবে, অনেক গরিব মানুষ, তারা তাদের মতো করে ঝালমুড়ি বিক্রি করবেন, কেউ ফুচকা বিক্রি করবেন। তো বড় সড়ো রেস্তোরাঁয় তো নিশ্চয়ই প্রতিদিন খাবেন না, একদিন দুদিন হয়তো খাবেন। কিন্তু আমার অনেক সহযোদ্ধা পাঠক আছে, তারা এইসব ব্র্যান্ডেড রেস্তোরাঁয় যান না, বা গেলেও এখন বন্ধ করে দিয়েছেন। তো তারা জানেন তাদের কি করতে হবে, কারণ এই সময়ে আমাদের পাশে থাকার আরও একটা সুযোগ আর কি। তো সেটা কেনাকাটার ক্ষেত্রেও আমরা করেছি, আপনারাও করেছেন আমি জানি। ছোট দোকান, মাঝারি দোকান, স্ট্যান্ড অ্যালোন সব থেকে কেনাকাটা, পুঁজির মানে যাকে বলে পুঁজিকে কেন্দ্রীভূত হতে দেওয়া, সেন্ট্রালাইজ হতে দেওয়া কতিপয় মানুষের হাতে, যেমন এই বড় বড় মল, তো এগুলোর থেকে সরিয়ে যাতে করে এই উপার্জনটা ভাগাভাগি হয়ে যায় অনেক মানুষের মধ্যে, সেইটা আপনারা দেখুন। আমিও সেটাই ভাবি এবং সেটাও বাস্তবে করে থাকি। তো এই যে আরজি করের সিনিয়র চিকিৎসকেরা গণ ইস্তফা দিলেন, আবার বাজারি পত্রিকাতে আবার বলেছে, তারাই বলেছেন না, এটা হচ্ছে ইস্তফা নয়, ডিউটি থেকে ইস্তফা। স্বাভাবিক, ওটাই তো ঘটবে, মানে ডিউটি করবেন না তারা, মূল কথা। সেই ইস্তফা যেভাবেই আপনি ব্যাখ্যা করুন, মানে ডিউটিটা করবেন না। ডিউটি না করলে কি হবে? এমনিতেই তো চিকিৎসকদের এই অবস্থা, তারা কেউ অনশনে বসে আছেন, কেউ ডিউটি করছেন না এখনও, কেউ ফেরে যাননি, অনেকেই, বেশিরভাগই ঠিকঠাক ডিউটি করছেন না। খোঁজখবর সরকারি হাসপাতালে গেলেই জানতে পারবেন। আন্দোলন করছেন, প্রতিবাদ আন্দোলন করছেন। এতে করে কাদের সুবিধে হচ্ছে? বেসরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যাদের সংখ্যা ইদানিংকালে বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, এবং করোনা অমৃতের যে পার্শ্ব প্রতিক্রিয়া, আমি প্রতিক্রিয়াই বলি, তার যে প্রভাবে মানুষের স্বাস্থ্য আরও কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে, তার মুনাফা লুটছে এইসব বেসরকারি হাসপাতাল। তাই সরকারি হাসপাতালে যতটুকু পরিষেবা আছে, স্বাস্থ্য খাতে যতটুকু বরাদ্দ হয়, সেগুলোকে লাটে তোলার জন্য ফার্মা কোম্পানি তথা জায়নির শক্তি, এটা কিন্তু কারোর প্রতি রাগে বা ক্ষোভে আমি বলছি না, আমি আমার মতামত প্রকাশ করছি। আপনারা ভাববেন, ভাবনার রসদ দিচ্ছে। যদি ভিন্ন মত হন, অবশ্যই মতামত জানাবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি কাউকে কখনো ব্যক্তি আক্রমণ করি না। তাহলে এই যে ইস্তফা, গণ ইস্তফা, এই সরকারি চাকরি করলে এইভাবে ইস্তফা দেওয়া যায়? মানে সুযোগ সুবিধে, পরবর্তীকালে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কেউ কিছু নেবেন না ওরা নাকি? সব পাবেন, নিশ্চিন্ত থাকুন, একদম চিন্তা করবেন না, ওরা সব পাবেন।
এই যেমন ধরুন মাঝে মাঝে দেখবেন এই বিভিন্ন রকম বুদ্ধিজীবী রয়েছেন, মানে ওই আর কি এই ন্যারেটিভ থেকে যাদের বুদ্ধিজীবী বানায়, এই সিস্টেম যাদের চিকিৎসক বানায়, এই সিস্টেম যাদের বুদ্ধিজীবী বানায়, তো অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হয়, শুধু এমনি এমনি বানানো যায় না, তাই তো? ও তাঁরা দেখবেন ওই পুরস্কার ফেরত দেন মাঝে মধ্যে, তো পুরস্কারের টাকাটাও কি ফেরত দেন? একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তো। এগুলো সব মিডিয়ার গিমিকবাজি, এগুলো মানুষ না জেনে ওরা মিডিয়াটাও ওদের দালাল মিডিয়া, পেইড মিডিয়া, পয়সা দিয়ে মিডিয়াকে ওরা কিনে রেখেছে বহু আগেই, ওরাই তো অ্যাড দেয়, কর্পোরেট অ্যাড ছাড়া মিডিয়া চলবে? আর মিডিয়ার খবরের কাগজ মানুষ কত কোটি বিক্রি হয় বলুন দেখি, উপায় কি? এই একটাই চক্র বহে দিন রাত্রে। তো সুতরাং এইগুলো গিমিকবাজি, হাততালি দিচ্ছে অনেকে যারা বড় রুটি সেঁকবেন আর কি, তাদের তো রুটি নিশ্চিত শেখা, আমি বারবার বলেছি প্রক্রিয়া থামানো যাবে না, কিন্তু অনেক মানুষ যারা মনে করছেন যে সরকার বদলে গেলে, রাজনৈতিক দল বদলে গেলে আবার আগের মতো এসএসসি হবে, আগের মতো ডিএ পাবো, আগের মতো সুযোগ সুবিধে পাবো, এই কারণেও অনেকে হাততালি দিচ্ছেন, যেটা আমি আগের ভিডিওগুলোতে পরিষ্কার বলেছি। বাস্তবে কিন্তু তা হবে না। বাংলাদেশে দেখলেন তো কি হলো, শিক্ষা নিয়েছেন কি কোটার বিরুদ্ধে আন্দোলন, চাকরি হবে কোটাবিহীন চাকরি, তো কোথায় এখন চাকরি হচ্ছে? উল্টে ইউনিশ সাহেব এসে বলছেন যে চাকরি মানে দাসত্ব। কি হলো? প্রমোট করা আন্দোলন, ফান্ড করা হয়েছে আন্তর্জাতিকভাবে, খুব সহজেই করা যায় এখন। যা দারিদ্র বেকারত্বের হার, দুটো পয়সা দিলে, সুপরি দিলে মানুষকে মেরে দেয়, আর দুটো প্রতিবাদ হবে না? আন্দোলন হবে না? কি ভেবেছেন? সব হবে, ওরা সেই ক্ষেত্র তৈরি করে রেখেছে। তো যাই হোক, এবার প্রশ্ন করুন, এই যে চিকিৎসকেরা যারা ধরলাম মানবতার কারণেই, এই যে একটা বড় একটা, অবশ্যই এটা নিয়ে ধিক্কার আমরা জানিয়েছি যে এই রকম একটা নারীকে, একজন চিকিৎসককে তাকে ধর্ষণ করে হত্যা করা, এটা তো নিন্দনীয় বললেও কম বলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানবিকতার শুধু একটি ক্ষেত্র আছে, আর কোনো ক্ষেত্র নেই? এই যে করোনা ভাইরাস ভৌয়ের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রতিদিন এত মানুষ চলে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে অন্যান্য মারাত্মক অসুখ, কিডনি থেকে শুরু করে ক্যান্সার বেড়ে যাচ্ছে, এসব তথ্য তো মেইন স্ট্রিম মিডিয়াতেই এসেছে, বিশেষ করে এই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের ব্যাপারগুলো এসেছে, কোভিশিল্ডের ব্যাপারটাই এসেছে বারবার করে, ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, তাই তো? তো শুধু তাই নয়, এই কোভিশিল্ড যেটা ভ্যাক্সজেবরিয়া নামে ইউরোপের দেওয়া শুরু হয়েছিল, একই ফর্মুলেশন, সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড এক্সট্রাজেনেকার যে প্রোডাক্ট, বিল গেটসের সরাসরি বিনিয়োগ, সেটা নরওয়ে থেকে শুরু করে ইউরোপের প্রথম দেখায় 12টি দেশ, এবং তারপরে ল্যাটিন আমেরিকা, আফ্রিকার বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ হয় দেওয়ার কয়েকদিন পরে ওই ঘটনাগুলো ঘটে বলে, ব্লাড ক্লটিংয়ের ঘটনাগুলো ঘটে বলে। তো সে নিয়ে আমার আগের চ্যানেলে ভিডিও ছিল, সে চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়েছে। তো তখনও কিন্তু আমাদের দেশে এটা কন্টিনিউ করা হলো কেন? অন্যান্য যে এমআরএনএ ভ্যাকসিনগুলো রয়েছে, যেমন আমেরিকায় বা ইউরোপে দেওয়া হয়েছে, ওই যে মডার্না, ফাইজার, সেখানেও পার্শ্ব প্রতিক্রিয়া, অবশ্যই সেখানে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিসের ঘটনা যথেষ্ট ঘটছে। কিন্তু প্রথম দিক এবং সংখ্যার দিক থেকে যদি দেখেন, স্টাডি বলছে যে মানে কি, বিষেরও তো একটা প্রকারভেদ আছে, বেশি বিষ কম বিষ, ওই রকম গ্রাউন্ডেই ব্যাপারটা এতটাই বেশি বাড়াবাড়ি হয়েছিল ভ্যাক্সেবরিয়ার ক্ষেত্রে, যে সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল এসব দেশে। তখন প্রশ্ন জাগেনি এইসব চিকিৎসকদের, তারা জানতেন না নাকি? এই খবরগুলো তারা পাননি? এটা তো আন্তর্জাতিক খবর যে নিষিদ্ধ করা হলো। আমাদের মতো যারা সাধারণ মানুষ, তারাও তো জানতো ব্যাপারগুলো, এটা নিয়ে পোস্ট দিয়েছি, ভিডিও করেছি, লাইভ করেছে। তাহলে তারা তখন কেন প্রতিবাদ করলেন না যে কেন দেওয়া হচ্ছে? এসব দেশে তো ওটা তুলে নেওয়া হলো। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের দেশ থেকেও কোভিশিল্ডকে তুলে নেওয়া হয়েছে, এইসব পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আরও বেশি সংখ্যায় সামনে আসার পরে। এবং কেন্দ্রীয় সরকার পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন প্রথম দিক, বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, যে টিকা মৃত্যুর দায় নেবে না কেন্দ্র,
ভাবতে পারেন? তারপরে এইসব মানবিকতার অনুশীলনকারী চিকিৎসকেরা তারা কোথায় ছিলেন? তাদেরই তো প্রাথমিক কর্তব্য ছিল মানুষকে সচেতন করা। অন্তত এটা তারা বলতে পারতেন যে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, করোনা ভ্যাকসিনও বাধ্যতামূলক নয়। তারা বলতে পারতেন না যখন বাসে উঠতে দেওয়া হবে না, ট্রেনে উঠতে দেওয়া হবে না, অমুক বন্ধ হয়ে যাবে, তমুক বন্ধ হয়ে যাবে বলে মানবাধিকারকে পায়ের তলায় দোলে পদদলিত করে যখন মিডিয়াকে দিয়ে, এমনকি মন্দিরে ঢোকা যাবে না, বেড়াতে যাওয়া যাবে না, এই সব দিয়ে মানুষকে বাধ্য করা হচ্ছিল। হয়রাজ 2021 সালে আমাদের কাছে খবর আছে, তখন 2021-এর প্রথম দিকে যখন ভৌ এলো, তখন বেশিরভাগ মানুষই নিতে চাননি। আর নিতে চাননি বলে ওদের মাথার কি বলবো, মাথার চুল ভয়ে খাড়া হয়ে গিয়েছিল। বাপরে বাপ, এ তো লোক নিতেই চাইছে না, শহরাঞ্চল বাদ দিয়ে। তখন তারা এই বাধ্যতার ঘুরিয়ে এটা করতে দেওয়া হবে না, ওটা বন্ধ হয়ে যাবে, অমুক বন্ধ হয়ে যাবে, অমুক সুবিধে বন্ধ হয়ে যাবে, এই সব বলে মিডিয়াকে দিয়ে প্যানিক তৈরি করিয়ে ওই টার্গেট পূরণ করে, ওদের যে টার্গেট। ওদের প্রথম দিকে যা হার ছিল তাতে করে রীতিমতো হুও চিন্তায় পড়ে গিয়েছিল। মাত্র 20% লক্ষ্য পূরণ হবে না, এরকম অবস্থা ছিল। আমি লিঙ্ক দিয়ে দেবো, সন্দেহ থাকলে দেখে নেবেন। 2021 সালের লিঙ্ক আমার কাছে সব সযত্নে রক্ষিত আছে। তাহলে এই অবস্থায় এই মানবতাবাদী চিকিৎসকেরা কি করছিলেন বা কি করছেন? তাদের ভূমিকা কি? লজ্জা করে না? দালালির একটা সীমা আছে। মানবিকতা যখন দেখাবেন তখন সিলেক্টিভ কেন? প্রভু বলছে বলে, প্রভুরা বলছে বলে। আর আপনাদের উপার্জন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আছে। আপনারা সরকারি ক্ষেত্র থেকে কত পান, আর বেসরকারি জায়গায় পার্ট টাইম বা ফুল টাইম বিভিন্ন রকমের ঘোরাফেরা আছে আপনাদের নার্সিং হোমগুলোতে, সেটা সবাই জানে কম বেশি। সেখানে কত পান এবং ফার্মা কোম্পানি কত উপঢৌকন আপনাদের দেয়, সে নিয়েও এখন মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলতে, আগে যেমন সবাই অন্ধকারে ছিলেন, এখন অন্তত আমাদের মতো কেউ কেউ তারা জানেন। তাহলে এটা কি উদ্দেশ্য? প্রতিবাদ? না। আমি বারবার বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণ করা। যেমন শিক্ষার ক্ষেত্রে আদালতকে কাজে লাগিয়ে দুর্নীতিকে সামনে এনে, ইচ্ছে করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, রাজনৈতিক নেতাদেরকে দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে নিয়োগ বন্ধ রাখা হয়েছে বা ডামাডোলে তৈরি করা হয়েছে একটা কেসের পর কেস সব ঝুলে থাকার অবস্থা। এভাবে ক্ষেত্রকে, স্কুলগুলোকে, তারপরে এদিকে উচ্চশ্রী চালু করা হলো যাতে করে আরও অবস্থা তৈরি হয়। গ্রাম থেকে শিক্ষকেরা শহরে চলে আসবেন, সেটা ওরা জানতেন। সবাই তো সুবিধাবাদ করতে গিয়ে স্কুলগুলোর অবস্থা শেষ। উঠে যাচ্ছে একটার পর একটা স্কুল, হাজার হাজার স্কুলের ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে এবার চিকিৎসা ক্ষেত্রের ঝাঁপ বন্ধ না করলে বেসরকারি ক্ষেত্রে কি করে মুনাফাটা আসবে, তাই না? প্রফিটিয়ারিং এটা। আর এই কারণে এইসব ইস্তফা, কেউ কোনো সুযোগ সুবিধে ছাড়বেন না, সবাই পাবেন। তাই এগুলো সব টার্গেটেড প্ল্যান্ড মুভ। তাহলে এমনিতেই আমরা যে তথ্য পাচ্ছি, দেখা যাচ্ছে এটা 2018 সালের ছবি, সেটা এখন ছবিটা কম বেশি একই আছে, বরং আরও খারাপ হয়েছে। 10.8 মানে 11 লক্ষ অ্যালোপ্যাথি শব্দটাই ব্যবহার করছি, অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার যারা রেজিস্টার্ড আমাদের দেশে, MBBS ধরে রাখুন অবশ্যই, তো রেজিস্টার্ড মিনিমাম MBBS, তাদের মধ্যে মাত্র 10% অর্থাৎ 1 লক্ষ মতো, মানে 11 লক্ষ মতো, 11 লক্ষের মধ্যে 1 লক্ষ এরকম এইরকম সংখ্যার চিকিৎসক তারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন। বাকি 90%ই ওই বেসরকারি চিকিৎসক। তাহলে এটা 2018 সালের চিত্র আমি দিয়ে দেব আপনাদের, মানে 11 লাখের মধ্যে 1 লাখ। তার সংখ্যাটা যে ইতিমধ্যে কমেছে, এর মধ্যে কত নিয়োগ হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। ছবিটা মোরলেস একই আছে, বরং আরও খারাপ হচ্ছে। এই যে আরও খারাপ হচ্ছে। এরপরে দেখবেন
সরকারি ক্ষেত্রে আর ওই চিকিৎসক নিয়োগ হবে না, বন্ধ হয়ে যাবে, ইতিমধ্যেই গেছে, ভেতরে প্ল্যান করা হয়েছে। তাহলে এই বাকি যারা চিকিৎসক আছেন, এই যে সিনিয়র চিকিৎসক, তারা গণ ইস্তফা দিচ্ছেন চাকরি থেকে, সুযোগ সুবিধে থেকে না, তারা আবার বলছেন, মিডিয়াই বলছে যে ডিউটি থেকে। তাহলে ডিউটি যদি তারা না করেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করতে কারা যান? সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। শিক্ষকেরা এখন যান না, অধ্যাপকেরাও যান না, তাহলে কারা যান? একেবারে সমাজের যারা তলার দিকে আছেন মানুষ, যাদেরকে আমরা দুচ্ছাই করি, ওই দিকেই আমাদেরকে ভিড়তে হবে। যারা মনে করছেন আহা আমরা মধ্যবিত্তের বিনাশ। আপনি না হয় স্কুলের শিক্ষকতাটা করেছেন, সেই সময় পেয়েছেন, কলেজের অধ্যাপনাটা করছেন, আপনার সন্তান সন্ততি সবাই কি আর মেশিন লার্নিং এক্সপার্ট হবে? এআই বিশারদ হবে না। ভ্যাকান্সি কত? ওগুলো তো ভ্যাকান্সিকে শেষ করার জন্য এসেছে, চাকরি দেওয়ার জন্য এসেছে। প্রযুক্তি যত এগিয়েছে তত কম মানুষের দরকার পড়েছে, ইতিহাস তাই বলে, স্টাডি করুন। তাহলে কি হবে? মধ্যবিত্তের বিনাশ। মানে আপনি যে লাইফস্টাইলটা লিড করেছেন এতদিন, অধ্যাপনা করে, সরকারি চাকরি করে, আপনার সন্তান সেই লাইফস্টাইলটা পাবে না, খুব ব্যতিক্রম ছাড়া। তাই আপনাদের মধ্যে কেউ মানে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ না করে, বা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ না করে, অনেকে ভাবছেন যে সরকার বদলালে আমার ছেলেটার আবার আগের মতো এসএসসি হবে, বা আমার আগের মতো ডিএ হবে, বা আগের মতো অধ্যাপক নিয়োগ হবে। কলেজের অবস্থা দেখছেন তো, কেউ ভর্তি হচ্ছে না। আমি আমার ফেসবুকে দিয়েছি, অনেকেই দিচ্ছেন স্ট্যাটিস্টিক্স, ভর্তি হচ্ছে না। লেডি বেবনের মতো কলেজে সিট ফাঁকা, মাছি তাড়াচ্ছে। এরপরে কি অধ্যাপক নিয়োগ হবে না। আর এই যে তথাকথিত এখন আনলক পিরিয়ড চলছে, এই আনলক পিরিয়ডে ধর্মঘট, আন্দোলন, প্রীতিবাদ, আমি প্রীতিবাদ বলি, তার নাম করে চিকিৎসা ব্যবস্থাকে শেষ করা হবে। মনে রাখবেন, সরকারি চিকিৎসা ব্যবস্থা যদি ঠিকঠাক চলে, চাঙ্গা হয়, এবং সরকার যদি সেখানে বিনিয়োগ করে, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান শিখে উঠতে বাধ্য, তাই নয় কি? এটা তো স্বাভাবিক কনসেপ্ট। এটা বোঝার জন্য কি আপনাকে রকেট বিজ্ঞানী হতে হবে? একই রকমভাবে যদি সরকারি শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলে, ঠিকঠাক বিনিয়োগ হয়, ঠিকঠাক শিক্ষক নিয়োগ হয়, ঠিকঠাক সিলেবাস তৈরি হয়, কর্মমুখী হয়, তাহলে কি বেসরকারি স্কুলগুলো চলবে না? তাহলে কি এইসব ব্র্যান্ডের বড় বড় স্কুলগুলো চলবে না, উবে যাবে কর্পোরেটের মতো। আর তাই সরকার তো ওদেরই, বড় বড় কর্পোরেটের জায়নিস্টদের সরকার, তাদের উদ্দেশ্যেই সরকার তাদের কথা মতো নীতি তৈরি করে, পলিসি তৈরি করে। এটা বহু আগে, এটা প্রমাণিত। অর্থনীতি তো চাবিকাঠি। যারা আমার লেখা পড়ছেন, দ্বিতীয় খণ্ড পড়ছেন, বা চক্রবর্তীর দিনরাত্রি পড়ছেন, বা দরকার নেই, বাস্তবটাকেও যদি আপনারা দেখেন, উপলব্ধি করেন, পর্যবেক্ষণ করেন, তাহলে সহজেই বুঝে যাবেন। আর না বুঝলে নিজেকে দিয়ে চেষ্টা করুন বোঝার, যে কিসের দ্বারা আপনি অনুপ্রাণিত হন। তাহলে অর্থনীতি যে কতটা বড় ফ্যাক্টর, সেটা উপলব্ধি করতে পারবেন। যদি আপনার শিরদাঁড়া থাকে, আদর্শ থাকে, তাহলেই আপনি এই প্রলোভনকে অস্বীকার করতে পারেন। সেটা আমার বিশ্বাস, আমার বেশিরভাগ যারা পাঠক সহযোদ্ধা, তারা এটার প্রতিনিয়ত এই বিষয়টা উপলব্ধি করেন এবং চেষ্টা করে চলেছেন, সমাজের কথা ভাবতে, চিন্তন পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছেন। তো যাই হোক, তাহলে এই ধরনের ইস্তফা আরও হবে, কর্মবিরতি আরও হবে। উদ্দেশ্য কি? বিচার তো হচ্ছে, চার্জশিট একজনকে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট বিচার করছে। ওরা বলছেন তাড়াতাড়ি করুন, বেশ ভালো কথা। যারা তাড়াতাড়ি করতে বলছেন, দ্রুত বিচার চাইছেন, তারাই আবার যখন সরকারে ছিলেন, মানে তাদের বাবা কাকারা বা তাদের চিন্তাভাবনার লোকজন, তখন ধনঞ্জয়ের বেলায় 14 বছর লেগেছিল। কেন লাগলো? তখন দ্রুত করা যেত না, তাড়াতাড়ি করা যেত না। তাহলে কি হলো? একটা নিরপরাধ মানুষকে 14 বছর পরেও তাকে ফাঁসি দেওয়া হলো। মানে যাবজ্জীবন 14 বছরের যে মেয়াদ, সেটাও সে জেলে কাটালো, তারপরেও ফাঁসি দিল, মানে ডবল শাস্তি। কই কেস রিওপেন হবে? এগুলো কি আমরা বুঝি না নাকি? হ্যাঁ,
বেশিরভাগ মানুষ যারা হাততালি দেওয়া ওই দলবাজি ছাড়া কিছু বোঝে না, মাথাতে সবসময় হয় লাল, নয় গেরুয়া, নয় সবুজ। এটা একটা বড় লড়াই কিন্তু আমাদের, যেটা আমাদের সহযোদ্ধা, আমার পাঠক, আমাদের সঙ্গে যারা আমরা একসাথে কাজ করছি, আমি তাদের জন্য গর্বিত যে এই প্রথম আমাদের রাজ্যে, আমাদের দেশে বলতে গেলে, যে এই রকম মানুষকে আমরা পাচ্ছি, সঙ্গে পাচ্ছি, বা আমরা এরকম করে ভাবছি যে মস্তিষ্কটার কোনো রং নেই, মুক্ত মনে ভাবার চেষ্টা করছি, লালও নয়, গেরুয়াও নয়, সবুজও নয়। যেই আপনার মস্তিষ্কর রঙটা ব্রেন ওয়াশ হয়ে যাবে, আপনার একটা রঙে চলে যাবেন আর খেয়েবি করবেন একে অপরের সাথে, আর ভাববেন দারুণ আন্দোলনটা চলছে, দারুণ লড়াইটা চলছে, উদ্দেশ্যটা বুঝতে পারবেন না। তাই প্রস্তুত থাকুন, যেমন করে স্কুলের নিয়োগ বন্ধ হয়ে গেছে, মানে আগের মতো ওই যে নিয়োগ আবার ভালো স্কেলে হবে না, আমি বহু আগেই বলেছি। হলেও হতে হতে যাবে, আবার মামলা করে আটকে দেবে, আবার অমুক করে আটকে দেবে, সব চলতে থাকবে। তো তবে একদম ওরা ডাইরেক্টলি ঘোষণা করে দেবে, নেব না বলবে না, তারা তো আবার বিক্ষোভ হবে, ঝুলিয়ে রাখবে আশায় আশায়, যাতে করে যুব সমাজের বয়সটা বেড়ে যায়। আর এর মধ্যে তো অনেকে আবার অন্ধ জগতের বাসিন্দা হয়ে যাবেন। ওরা জানে এখনও আমরা কিছুই দেখে নে, পার্শ্ব প্রতিক্রিয়া যে কত, অনেক প্রতিক্রিয়া যে কত ভয়ঙ্কর, আগামী 10 বছরে আরও আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, মানে এই ক্ষেত্রে, পপুলেশনের ক্ষেত্রে, ডিপপুলেশনের ক্ষেত্রে। তো যাই হোক, তাহলে একই রকমভাবে চিকিৎসক নিয়োগ বন্ধ হবে, সরকারি চিকিৎসক, এবং পুরোটাই উঠে যাবে আস্তে আস্তে, পিপিপি মডেলে টিম টিম করে জ্বলবে, এবং সাধারণ মানুষ ঘটি বাটি বিক্রি করে বেসরকারি হাসপাতালের দিকে দৌড়বেন। এবং ওই যে ইন্স্যুরেন্স, তাদের যে ক্যাপাসিটি নেই, যাদের নেই, বেশিরভাগেরই নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার, তখন তাদের বলা হবে ভয় কি, ইন্স্যুরেন্সটা করে নিন, আমরা আছি তো, অল্প অল্প করে দেবেন। অর্থাৎ এই ইন্স্যুরেন্স ব্যবসাটাও জমে যাবে, যেটা এখনও আমাদের দেশের হেলথ ইন্স্যুরেন্স সব মানুষের কাছে নেই। কিন্তু আমেরিকা ওরা ক্যাপচার করে ফেলেছে, মাত্র 15 লক্ষ মানুষ আমেরিকায় এখন ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের বাইরে আছে। আমাদের দেশে কোটি কোটি মানুষ এখনও হেলথ ইন্স্যুরেন্সের বাইরে আছে। সেটাকে ওরা এই সুযোগে, ওই ইন্স্যুরেন্স ব্যবসাটা ওদেরই তো, সবই ওদেরই পুঁজি খাটে, ওটাকেও রমরমা করে নেবে। কারণ এই বেসরকারি হাসপাতালের যে প্যাকেজ, সেটা মেটানোর ক্ষমতা সাধারণ মানুষের নেই, ইন্স্যুরেন্স করতে তাদেরকে বাধ্য করা হবে, সেটা সরকারের নামেই হোক আর বেসরকারি নামেই হোক, ইন্স্যুরেন্স করতে বাধ্য করা হবে। অর্থাৎ 16 কলা পূর্ণ। তাহলে এইসব গিমিকে গা না ভাসিয়ে গভীরে ভাবতে শেখুন। আর একটা কথা মনে রাখবেন, এই যে এগুলো উঠে যাচ্ছে বেসরকারি, এইসব মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথির চিকিৎসা কেন্দ্র সরকারি এখানে, তাতে করে আমি যে খুব দুঃখ পাচ্ছি এমন নয়। সমস্যা হচ্ছে এটাই যে মেন্ডেলসন, যিনি, যাকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডে, যার কথা, তার বই পড়তের কথা, যে বিশিষ্ট চিকিৎসক, ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক, নিজে শিশু চিকিৎসক ছিলেন, তিনি এই ভৌভবের লীলা খেলা সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ রেখে গেছেন, যে কী একটা বড় ব্যবসা কীভাবে চালাচ্ছে, কি করে স্বাস্থ্যের ক্ষতি করছে এই ভৌভবগুলো। তো তিনি পরিষ্কার বলে গিয়েছিলেন যে 90% ওষুধপত্র এবং চিকিৎসককে যদি বাদ দেওয়া যায়, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। তিনি এটা অ্যালোপ্যাথি মেডিসিন সম্পর্কেই বলেছিলেন। তো সুতরাং এসব উঠে গেলে আমার কোনো দুঃখ নেই। মানুষ যদি প্রাকৃতিক পন্থায় নিজের এবং খাদ্যবিধির মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে, তাহলে তার কিছু লাগেই না, খুব একটা ব্যতিক্রম বাদ দিয়ে লাগে না। প্রাকৃতিক অনাক্রম্যতা, ন্যাচারাল ইমিউনিটিতে বিশ্বাস রাখি আমি। কিন্তু সমস্যা হচ্ছে উঠবে না, আরেকটা গজাচ্ছে, ওই যে বেসরকারি, ওইটা গজাচ্ছে, মানে গজিয়ে আছে, ওটা শক্তিশালী, মানে মনোপলি করা হবে। এতদিন যেমন করে হোক পাশাপাশি দুটো চলছিল, সরকারি চিকিৎসা, বেসরকারি চিকিৎসা, সরকারি শিক্ষা, বেসরকারি শিক্ষা চলছিল, তো যেমন করে হোক পাশাপাশি চলছিল। তো সেটাকে তুলে দিয়ে পুরোটাই বেসরকারিতে চলে যাবে, তাই তো। তো এখানে কি দাঁড়াচ্ছে,
এই মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি উবে গেলে তো ভালো কথা হতো, একেবারে দারুণ হতো। আমাদের দেশীয় চিকিৎসা পদ্ধতি বা আমাদের যে শেকড়ের সঙ্গে সম্পৃক্ত, এটা মানুষের মঙ্গলের কথা বলে, মুনাফার কথা বলে না। হিপোক্রেটিসও বহু আগেই বলে গেছেন, বি ইয়োর ওন ডক্টর, তার কথা বলে। কিন্তু সমস্যা কোথায়? সেটা তো হচ্ছে না, ওটা তো শেষ করেই দিচ্ছে ওরা কি করছে? আরও ভয়ঙ্কর, আরও মুনাফাদায়ক, আরও চকমকে ব্র্যান্ডিং করে এই অ্যালোপ্যাথিকে মানুষকে আরও বেশি করে তাকে শোষণ করে নেওয়া, নিংড়ে নেওয়ার ব্যবস্থা করছে। মানুষের মগজে তো এখনও অ্যালোপ্যাথি ঢুকে আছে। ব্যাপারটা যদি এরকম হতো যে সরকারি হাসপাতাল উঠে যাওয়ার ফলে আর মানুষ আর মডার্ন মেডিসিনে যাচ্ছেই না, তারা প্রাকৃতিক চিকিৎসা বা আয়ুর্বেদ বা নেচার কিওর বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি বা হোমিওপ্যাথি তার দিকেই বা নিজেকে খাদ্যবিধির মাধ্যমে নিজের জীবনযাপনকে তৈরি করে নিচ্ছে সেইভাবে, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। তা তো হবে না, ওরা সেটা জানে, ওরা ব্রেন ওয়াশ সেভাবেই করেছে। ওটা বন্ধ হয়ে গেলে ওরাই মানুষ, বাপরে ওষুধ, চিকিৎসক মানে ভগবান, দেবতা, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা ওদিকেই ছুটবে, তাই ঘটছে। আর এই কারণেই এসব ইস্তফাবাজি চলতে থাকবে। এবারে আসছি ইন্দোনেশিয়ার খবরে, শিরদাঁড়ার খবরে। শিরদাঁড়া যাকে বলে, শুনুন শিরদাঁড়া কাকে বলে। এগুলো সব দালাল, মানে ফার্মা দালাল যারা রয়েছেন তাদের প্রতিনিধি হিসেবে যেমন বলছে তোতা পাখি, তেমন তোতা পাখিগুলো বলে যায়। পৃথিবীর সব প্রথম পেড রেভলিউশনারি হলো বলশেভিকরা, লেনিনের দল। আমি এই তথ্য দিয়েই, এই বিভিন্ন তথ্যই তো আছে গ্রিগরি রাসপুটিনে। তো যাই হোক, তো সুতরাং শিরদাঁড়া হচ্ছে এইটা কি, যার কথা বললাম, ধর্মা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ধর্মা পংরেকন, তিনি কি বলেছেন টেলিভিশনে? তার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যখন তাকে প্রশ্ন করছে যে যখন পরবর্তী প্যান্ডেমিক আসবে আপনি কি করবেন, কিভাবে ব্যবস্থা নেবেন, এই প্রশ্ন তাকে করছেন আরও একজন ক্যান্ডিডেট। টেলিভিশনে হচ্ছে এটা, জাতীয় টেলিভিশন, বিতর্ক, ডিবেট। তিনি বলছেন এই প্যান্ডেমিককে আমি বিশ্বাস করি না, আমি এটাকে ফরেন, এই করোনার ক্ষেত্রে তিনি পরিষ্কার বলেছেন এটা ফরেন একটা ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, যা ইন্দোনেশিয়াকে দুর্বল করেছে, ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বকে পকেটবন্দি করেছে, সর্বনাশ করেছে। তিনি এটাকে বলেছেন যে তাহলে তাহলে আবার প্রশ্ন, তাহলে আপনি এটাকে মানেন না? বলেন না, মানি না। আমি স্কেপটিক, আমি সব কিছুয়ে প্রশ্ন করি বললেই আমি মানে মাথা নত করে মানি না এসব। শুধু তাই নয়, তিনি RT-PCR টেস্ট নিয়ে প্রশ্ন তুলে বলেছেন ওটা একটা ভাঁওতাবাজি। পরিষ্কার করে ডিসেপটিভ কথাটা ব্যবহার করেছেন, ডিসেপটিভ, প্রতারণামূলক। ভাবতে পারেন, স্ট্রেট বলেছেন যে তিনি এইসব প্যান্ডেমিকের মধ্যে নেই। একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলেই বলতে পেরেছেন। যদি কোনো মেনস্ট্রিম রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হতো তাহলে কি বলতে পারতেন? এটা আবার প্রমাণ হয়ে গেল, কারণ ফান্ডেড হতো। তিনি জিতবেন না সেটা ধরেই নিতে পারেন, এরপরে জেতা খুব মুশকিল আছে, অসম্ভব যা বলেছেন তিনি। কিন্তু এই যে শিরদাঁড়াটাকে সোজা রেখে কথাগুলো বলতে পেরেছেন, এটা বিশাল ব্যাপার। তখন তাকে দালাল সাংবাদিকেরা ছেঁকে ধরে অনুষ্ঠানের পরে, বা সেখানে উপস্থিত ছিলেন তারা, ছেঁকে ধরে যে আপনি কি তাহলে মানে কনস্পিরেসিতে বিশ্বাস করেন? এই যে ওরা তো সবসময় দাগিয়ে দেয় কনস্পিরেসি থিওরিস্ট, তাহলে কি আপনি কনস্পিরেসি থিওরিস্ট? তখন উনি বললেন কোথায়, আমি তো কনস্পিরেসি কথাটা একবারও ব্যবহার করিনি। আমাদের দেশকে দুর্বল করার চক্রান্ত হতে পারে, হচ্ছে, এটা তো আমি বলতেই পারি। এখানে আবার ওই শব্দটা তো ব্যবহার করিনি, আপনারা কেন এই শব্দটা বারবার করে ব্যবহার করছেন? তা সত্ত্বেও সাংবাদিকরা যখন তাকে ছাড়ছে না, বারবার করোনা করে বলে যাচ্ছে, প্যান্ডেমিক বলে যাচ্ছে, তখন তিনি সুন্দরভাবে প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেছেন। কারণ বুঝতে পেরেছেন যে এসব সাংবাদিক দালাল সাংবাদিক। কি বলেছেন? সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন।
আপনারা করোনাকে বেশি ভয় পান, না করোনাকে বিশ্বাস করেন, না ভগবানে বিশ্বাস করেন? আমি ভগবানে বিশ্বাস করি। আই বিলিভ ইন গড। পাল্টা প্রশ্ন, আপনারা কিসে বিশ্বাস করেন, করোনা না ভগবান? এটা জনগণের পালস বুঝে তিনি উত্তরটা দিয়েছেন। জানেন ইন্দোনেশিয়া, আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি ইসলামধর্মী মানুষ সেখানে বাস করে। তো তিনি খুব কৌশলে উত্তরটা দিয়েছেন। খুব গভীরে গেলে বুঝতে পারবেন খেলাটা আসলে কোথায়। তার এই উত্তরটাতে প্রশ্নটা তিনি কেন করেছেন, কী উদ্দেশ্যে করেছেন। আমি এটা বারবার করে বলি, আমি প্রকৃতিকে ঈশ্বর মনে করে, আর এই প্রকৃতি আমাদের ইমিউন সিস্টেম তৈরি করে পাঠিয়েছে। তাই ঈশ্বরে বিশ্বাস করা মানে প্রকৃতিতে বিশ্বাস করা। আমি তাকে বিশ্বাস করেই বেঁচে থাকি, নিজেকে বিশ্বাস করে। নিজেই মানেই আমি প্রকৃতির একজন বরপুত্র। আমার মধ্যেই প্রকৃতি কমপ্লিট সিস্টেম দিয়ে পাঠিয়েছে, যা রোগ জীবাণু সমস্ত কিছুর মোকাবিলা করার ক্ষমতা রাখে, যদি খাদ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। তাই তো। আর এটাকেই ওরা প্যানিকবাজি করে, ভয় দেখিয়ে, ভৌ গুজে দিয়ে, ড্রাগ করে দিয়ে সমস্ত বিশ্বটাকে, পৃথিবীটাকে একটা চিকিৎসার মুনাফা কেন্দ্র বানিয়ে তুলেছে। তো যাই হোক, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওতে যারা প্রথম দেখছেন তাদের হয়তো অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। তারা আগের ভিডিওগুলো সময় পেলে দেখুন, প্রশ্ন করুন, তবেই ছবিটা পরিষ্কার হবে। তো যাওয়ার আগে বলে যাই, আমি দুঃখ হয় আমার যে আমাদের দেশের কিছুদিন আগে অবশ্য সম্ভবত ছত্তিশগড় না ঝাড়খণ্ডের একজন মন্ত্রী তিনি এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা সোচ্চারে বলেছেন যে এই কারণে এত কিছু খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে, পুলিশ নিয়োগের ক্ষেত্রে কিছু খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল একসাথে মানে ওই রান কমপ্লিট করতে গিয়ে, তখন তিনি এটা বলেছিলেন। কিন্তু এই যে সর্বময় মানে ইলেকশনে লড়াই করতে চলেছেন গভর্নরের মতো একটা গুরুত্বপূর্ণ পদে, সেই ক্ষেত্রে টেলিভিশনে দাঁড়িয়ে ডিবেটে তিনি পরিষ্কার করে যেটা বলতে পেরেছেন, সত্যি সেটা সাধুবাদ জানাই। তো এইরকম ব্যক্তিত্ব আগামীতে আরও উঠে আসুক, আমাদের দেশ থেকে উঠে আসুক, কেন্দ্রীয় স্তরে উঠে আসুক, রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে প্রধানমন্ত্রী নির্বাচনে উঠে আসুক, এই প্রার্থনা করি, এই কামনা করি। আরও কামনা করি আমাদের চিকিৎসক কুলের থেকে অন্তত ওই যে এন্ডি ওয়েকফিল্ডের মতো প্রতিবাদী চিকিৎসক, ডোলোরাস কাহিলের মতো চিকিৎসক, সুচরিতা ওয়াগদির মতো গবেষক, এদের মতো মানুষ উঠে আসুক। তাদেরকে সম্মান করি আমরা, যারা পথে নেমে জনগণকে সচেতন করবেন, সোচ্চারে বলবেন কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, সোচ্চারে বলবেন ন্যাচারাল ইমিউনিটির কথা বলবেন, ফার্মা কোম্পানির মুনাফাবাজির কথা বলবেন। এরকম চিকিৎসক প্রয়োজনে এর প্রতিবাদ জানিয়ে তারা গণ ইস্তফা দেবেন। হ্যাঁ, কোনো ফার্মা লবির নির্দেশে নয়, জায়নিস্ট শক্তির নির্দেশে নয়, নিজের বিবেকের কাছে উত্তরদায়ী হয়ে যে চিকিৎসকেরা মানুষের কথা ভেবে প্রতিবাদে সামিল হবেন, এমন চিকিৎসকের অপেক্ষায় আছে। দু একজন ইতিমধ্যেই আমরা পেয়েছি, তাদের সংখ্যা এতটাই কম যে এই 150 কোটির দেশে তাদের দেখা যায় না। আমরা কেউ কেউ তাদের শ্রদ্ধা করি, জানি, চিনি, কিন্তু আরও চাই, অনেক অনেক চাই, ইউরোপ আমেরিকার মতো সংখ্যায় চাই। আজ এই পর্যন্তই। প্রশ্ন করুন, ভাবুন, সঙ্গে থাকুন।